Any unauthorized digital copy, distribution, or reproduction of this film leading to piracy is a serious offense and is punishable under the applicable laws. Engaging in such activities may result in legal action, including substantial fines and imprisonment. Sorbitrate is a real medication used in the management of certain heart conditions. Its mention in the film is incidental and not intended to provide medical advice or endorse its use. Viewers should not interpret any depiction of medical treatment as accurate or suitable for real-life application. Always consult a qualified medical professional for any health-related concerns. Venlafaxine is a fictional medicine created solely for the purpose of storytelling. It does not exist and any references to its effects, usage, or implications are entirely imaginary. The filmmakers do not intend to mislead, promote, or discredit any medical treatment or product. This film is intended for entertainment purposes only. স্যার চিনতে পারছেন? মুখটা তো চেনা, কিন্তু নামটা মনে পড়ছে না। স্যার 2016 সালে রায়গঞ্জ সিরিয়াল কিলার কেসে আমি আপনাকে অ্যাসিস্ট করেছিলাম। দেবব্রত? না স্যার, অভিব্রত। অভিব্রত, এসো এসো, ভেতরে এসো। বসো। এই, তুমি ড্রিঙ্ক নেবে তো? না স্যার, আমি এখন ডিউটিতে আছি। আরে এটা ডিউটি ফ্রি থেকেই নেওয়া। আপনার সেন্স অফ হিউমার ঠিক আগের মতোই আছে। স্যার, ক্রাইম ব্রাঞ্চের সবচেয়ে ডেকোরেটেড অফিসার আপনি ছিলেন, তা দুম করে চাকরিটা ছাড়লেন কেন? I paid the price for my ignorance. আপনি ইগনোরেন্ট? আমি সংবিধান জানতাম, আইপিসি জানতাম, কিন্তু এর বাইরেও যে কিছু অলিখিত স্ট্যাটিউটস আছে সেটা জানতাম না। অলিখিত স্ট্যাটিউটস মানে এমপি এমএলএদের ছেলে, ভাইপো, ভাগনাদের ধর্ষণ আর খুন করার অধিকার আছে, এটা আমার জানা ছিল না। আপনি ওই ত্রিভুবন মিস্টার ভাগনার কথা বলছেন? ওর বিরুদ্ধেই সৎভাবে তদন্ত করছিলাম বলে আমারই ডিপার্টমেন্টের সিনিয়র অফিসাররা আমাকে মিথ্যা অভিযোগে ফ্রেম করে। তারপর না আর চাকরি করার ইচ্ছা করেনি। যাই হোক, আমার কথা বাদ দাও। তুমি এখন কোথায় পোস্টেড? স্যার, লালবাজারে। বাহ, আমার না খুব ভালো লাগছে যে তুমি এসছো, কিন্তু এই মাল খাচ্ছ না, এই জন্য ভালো লাগছে না। বলো না, চা খাবে না কফি খাবে? স্যার আপনি একদম ব্যস্ত হবেন না। আসলে আমি আপনার কাছে একটা কেসের ব্যাপারে অ্যাডভাইস নিতে এসেছি। কি কেস? একটা হার্ট অ্যাটাকের কেস। বাবা, আমি পুলিশের চাকরি ছাড়ার পরে ক্রাইম রেট এত কমে গেছে যে পুলিশ এখন হার্ট অ্যাটাকের তদন্ত করছে? আমার মনে হয় স্যার এই অ্যাটাকটা ইনডিউস করা। কেন? তাহলে ব্যাপারটা আপনাকে প্রথম থেকে বলি। যে ঘরে ভিকটিমের মৃতদেহ পাওয়া গেছিল সেই ঘরের দরজায় ফোর্সড এন্ট্রির কোনো চিহ্ন ছিল না। ভিকটিম উপুর হয়ে নিজের বিছানায় মৃত অবস্থায় পড়েছিলেন।
আর ঘরের ভেতরেও কোনো ধস্তাধস্তির চিহ্ন বা তার দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার হাতে একটা স্মার্ট ওয়াচ ছিল, যেটি রাত 10:47 তার হার্টবিট ট্র্যাক করা বন্ধ করে দেয়। ভিকটিমের ফোনটা তার পাশে বিছানাতে পড়েছিল। বেডসাইড টেবিলে একটা হুইস্কির বোতল, একটা গ্লাসে কিছুটা হুইস্কি, জলের বোতল আর একটা খালি ওষুধের স্ট্রিপ ছিল। খাটের বাঁদিকে একটা আলমারি ছিল, আর আরও একটা টেবিল ছিল যার ড্রয়ার খোলা ছিল। আচ্ছা, ওই বাড়িতে যে লাশ আছে সেটা তোমরা জানলে কি করে? ভিকটিমের গার্লফ্রেন্ড ওনাকে ফোনে না পেয়ে ওনার ফ্ল্যাটে যায়। ভিকটিম যখন দরজা খুলেননি তখন আমাদেরকে ফোন করে ইনফর্ম করেন। এই সাবাস, এই একে দেখে তো আমার বুকেই ব্যথা উঠে গেল। স্যার, আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি আর আপনি ইয়ার কি করছেন? আরে না রে বাবা, এ নাও। এর মধ্যে কি পিএম রিপোর্ট আর ফরেন্সিক রিপোর্ট আছে? হ্যাঁ স্যার। দাও। কজ অফ ডেথ লেখা আছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আচ্ছা, স্মার্ট ওয়াচ হার্টবিট ট্র্যাক করা কখন বন্ধ করেছিল? 10:47। 10:47। টাইম অফ ডেথ লেখা আছে 10:30 থেকে 11টার মধ্যে। ঠিকই আছে। তুমি যে ওই খালি মেডিসিনের স্ট্রিপটা পেয়েছিলে না, ওটা জেনারিক নাম কি? ভেন্টলেক্সিন। ওটা কিসের ওষুধ? স্যার, ওটা হার্টবিটকে বাড়িয়ে দেয়। কিন্তু ভিকটিমের শরীরে তো ওই মেডিসিনের কোনো ট্রেসেস নেই। তাছাড়া হুইস্কির বোতল, জলের বোতল আর মদের গ্লাসেও এই মেডিসিনের কোনো চিহ্ন নেই। তাছাড়া সব কিছুতেই তো ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট। আর ওই যে বলছিলে না যে খোলা ড্রয়ার আর আলমারি, এই দুটোর থেকে কোনো কিছু মিসিং ছিল? না স্যার। ফ্ল্যাটের সিসিটিভি থেকে কিছু পেয়েছো? রাত 8:30 পর না কেউ ফ্ল্যাটে ঢুকেছে না কেউ বেরিয়েছে। তাহলে কি ওই ভেন্টোল্যাক্সিনের খালি স্ট্রিপ দেখে মনে হচ্ছে যেটা খুন? শুধু সেটা না, আসলে ভিকটিম নিজে একজন কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট? হ্যাঁ। কেন? আজকাল কার্ডিওলজিস্টদের খুব হার্ট অ্যাটাক হচ্ছে তো। আর কোন কার্ডিওলজিস্টের হার্ট অ্যাটাক হয়েছে? হ্যাঁ, না কিছু না। তুমি কি বলছিলে ভিকটিম একজন কার্ডিওলজিস্ট? ভিকটিম একজন কার্ডিওলজিস্ট যার একটা হার্ট কন্ডিশন ছিল। দাঁড়াও, ওনার যে হার্ট কন্ডিশন ছিল সেটা তোমরা জানলে কি করে? ওর বাড়িতে গিয়ে আমরা ওনার মেডিকেল রিপোর্টস পেয়েছি। সেক্ষেত্রে তো হার্ট অ্যাটাক অস্বাভাবিক কিছু নয়। না স্যার, দেখুন, একটা সাধারণ মানুষ ক্যাজুয়াল হতে পারে, কিন্তু একজন কার্ডিওলজিস্টের কাছে এসওএস হিসেবে সরবিটেট থাকবে না? থাকাটা তো স্বাভাবিক। এক্স্যাক্টলি। সরবিট্রেট ওনার কাছেও ছিল। ওনার ঘর থেকে মাত্র 6 পা দূরত্বে ছিল। তাহলে যখন ভিকটিম ব্যথা বা অস্বস্তি অনুভব করছিলেন, উনি সরবিট্রেটটা খেলেন না কেন? এটা তো আমারও প্রশ্ন। তাহলে কি উনি ভুলে গেছিলেন যে ওনার কাছে সরবিট্রেট ছিল? না। তাহলে খেলেন না কেন? এটার দুটো পসিবিলিটি হতে পারে। কি কি? এক, ওনার ওষুধের বাক্স ড্রয়ারে ছিল, সেটা কেউ সরিয়েছে। আর দুই, উনি ঘর থেকে বেরোতে পারেননি। আরে ওনার বাড়িতে ওনাকে কে আটকে রাখবে? ওনার স্ত্রী। ও, এর আবার বউও আছে? হ্যাঁ। সালা, আমরা একটা সামলাতে পারি না, আরে দুটো নিয়ে খেলছে।
হার্ট অ্যাটাক তো করবেই। তবে অভিব্রত, তোমার এই কেসটার থেকে একটা মেডিকেল থিওরি বেরিয়ে আসতে পারে। কি বলুন তো? পরনারী ইজ নট গুড ফর করোনারি। আপনি না পারেনও বটে স্যার। দেখো, স্বামীর অবৈধ সম্পর্ক, বউয়ের কাছে কিন্তু মোটিভ আছে খুন করার। আচ্ছা, কার্ডিওলজিস্ট যেদিন মারা যান, ওনার স্ত্রী কোথায় ছিলেন? আমরা এক রুমে শুতাম না, আমি নিজের রুমেই ছিলাম। আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোরবেলা আমার মুম্বাইয়ের ফ্লাইট ছিল। আমি যখন ভোরবেলায় বেরোচ্ছি, আমি ভেবেছি ও নিজের রুমেই ঘুমোচ্ছে। ফ্লাইট ডিটেলস চেক করেছো? হ্যাঁ স্যার, পরের দিন 7:15 ওনার ফ্লাইট ছিল, আর উনি ভোর 4:15 বাড়ির থেকে বেরিয়েছেন। তার সিসিটিভির ফুটেজ আমাদের কাছে আছে। সকাল 7:15 ফ্লাইট। ডোমেস্টিক এয়ারলাইন্সে 2 ঘন্টা আগে রিপোর্ট করতে হয়। এয়ারপোর্টে যাতে ঠিক সময়ে পৌঁছন সেজন্য হাতে সময় নিয়ে বেরিয়েছেন। অ্যালিবাই তো ঠিকই আছে, রাইট। কিন্তু যে দুটো প্রশ্ন রয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে ভিকটিম সরবিট্রেটটা খেলেন না কেন, আর ওনার যখন ব্যথা হচ্ছিল বা উনি অস্বস্তি অনুভব করছিলেন, তোমার কথা অনুযায়ী উনি যদি ড্রয়ারে ওষুধ পেয়ে না থাকেন আর ঘর থেকেও বেরোতে না পারেন, তাহলে নিজের স্ত্রীকে কল করে ডাকলেন না কেন? আচ্ছা, ভিকটিমের কল লিস্ট চেক করেছো? স্যার, চেক করে দেখেছি। তিনি প্রথমে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলেন, তারপর স্ত্রীর ফোন এলে ফোনটা কেটে তাকে কল ব্যাক করেন, তারপর ফার্মেসি, গার্লফ্রেন্ড, অ্যাম্বুলেন্স এবং সবশেষে হাসপাতালে কল করেন। আর পরদিন গার্লফ্রেন্ডের 15টা মিসড কল ছিল। বউয়ের ফোন কখন এসেছিল? 10:35, এবং তারপর সাথে সাথে উনি কল ব্যাক করেছিলেন। কতক্ষণ কথা হয়েছে? 1 মিনিট 13 সেকেন্ড। তার মানে 10:36 অবধি। আর ফার্মেসিতে কখন ফোন করেছিলেন? 10:42। গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলেন, বউয়ের ফোন আসে, কল ব্যাক করে 1 মিনিট 13 সেকেন্ড কথা বলেন। তারপর গার্লফ্রেন্ডকে ফোন না করে 6 মিনিট বাদে ফার্মেসিতে ফোন করলেন। তার মানে তো বউয়ের সাথে কথা বলার পর ওনার শরীর খারাপ করতে শুরু করেছিল। এবং ঘরে ওষুধ না পেয়ে ফার্মেসিতে ফোন করেন। হ্যাঁ, তো যে ফার্মেসিতে ফোন করেছিলেন সেখানে জিজ্ঞাসাবাদ করে কি পেয়েছো? এখানেই তো একটা টুইস্ট আছে স্যার। কিরকম? উনি যে ফার্মেসি, গার্লফ্রেন্ড, অ্যাম্বুলেন্স এবং সব শেষে হাসপাতালে ফোন করেন, ওনার একটা কলও কিন্তু লাগেনি। কল লাগেনি মানে? মানে স্যার, আমি সবার ফোন রেকর্ড চেক করেছি, হ্যাঁ, ওনার কল কেউ পাননি। স্ট্রেঞ্জ। আচ্ছা, বউ ফোন করেছিল কেন? আমি ওর রুমে ঢুকতাম না। ইনফ্যাক্ট আমাদের মধ্যে ইদানিং কথাও হতো না। আমি ওকে ফোন করেছিলাম এটা জানানোর জন্য যে পরের দিন ভোরবেলা আমার মুম্বাইয়ের ফ্লাইট আছে। আচ্ছা, বউয়ের কল রেকর্ড চেক করেছো? হ্যাঁ স্যার। এনিথিং সাসপিশিয়াস? সেরকম কিছু নয়, তবে গত 3 মাসে একটা নাম্বারের সাথে 2বার কথা হয়েছে। প্রথমবার 3 মাস আগে, আর দ্বিতীয়বার ওনার হাজব্যান্ডের মৃত্যুর ঠিক 2 দিন পর। 3 মাসে 2বার কথা হয়েছে, সেটা তো সন্দেহজনক কিছু নয়। হ্যাঁ, তবে কার সাথে কথা হয়েছে সেটা তো ইম্পর্টেন্ট, তাই না? অবশ্যই ইম্পর্ট্যান্ট। কার সাথে কথা হয়েছে? আপনার সাথে। স্যার,
প্রেরণা সেনগুপ্তের হাজবেন্ডের রহস্যজনক মৃত্যু তদন্ত আমি করছি। আপনি ওনাকে কিভাবে চেনেন? তার মানে আমার অ্যাডভাইস নিতে আসোনি, আমাকে ইন্টারোগেট করতে এসছো? না মানে আমি আপনাকে ইন্টারোগেট করতে চাইলে তো লালবাজারে ডাকতাম, তাই না? আচ্ছা এবার বলুন তো, আপনি ওনাকে ঠিক কিভাবে চেনেন? একটা ড্রিঙ্ক বানিয়ে দেবে প্লিজ? শিওর স্যার। আপনি বলুন স্যার, আমি শুনছি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। অভিব্রত, ক্রাইম ইনভেস্টিগেশনের বেসিক প্রিন্সিপাল হলো গভীরে গিয়ে তদন্ত করা, শুধু ওপর উপর দিয়ে তদন্ত করা নয়। ও তার মানে আপনি বলতে চাইছেন যে আমি গভীরে গিয়ে তদন্ত করিনি? শুনতে একটু খারাপ লাগতে পারে অভিব্রত, না করোনি। কেন? প্রেরণা সেনগুপ্ত কি করেন জানো? এসবিএম কলেজের প্রফেসর। ব্যাস, আর কোনো ইনফরমেশন নেই। কি বলতে চাইছেন? যদি থারালি ইনভেস্টিগেট করতে, তাহলে জানতে যে প্রেরণা ওই কলেজেরই এক্স স্টুডেন্ট, আর আমি ওর ব্যাচমেট। আমি গ্র্যাজুয়েশনের পরে চাকরির পরীক্ষা দিয়ে পুলিশ ফোর্স জয়েন করি, আর ও মাস্টার্স, এমফিল, পিএইচডি করে ওই কলেজের প্রফেসর হয়েছে। তাই যদি হয় তাহলে 3 মাস আগে আপনাদের মধ্যে ফোনে কথা হতো না কেন? আমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট ছিল না। ও, আর সেটা রিনিউ হলো কবে? দেখো, যখন পুলিশে চাকরি করতাম কলেজ রিউনিয়নে যেতে পারতাম না। প্রত্যেক বছর 25শে ডিসেম্বর আমাদের কলেজে অ্যালামনি মিট হয়। চাকরি ছাড়ার পর গতবার গেছিলাম, সেখানেই দেখা হয় আর ফোন নাম্বারস এক্সচেঞ্জ হয়। ফোন করেছিল কেন? দেখা করতে চেয়েছিল, ইনফ্যাক্ট আমার বাড়িতেও এসেছিল। কেন এসেছিল? মানুষ বন্ধুদের বাড়িতে কেন যায় অভিব্রত? আড্ডা দেওয়ার জন্য। আচ্ছা, ওনার বৈবাহিক জীবনের কোনো সমস্যার কথা আপনাকে জানিয়েছিলেন? দেখো, এইসব ব্যাপার তো কেউ আগ বাড়িয়ে জানায় না, না যতক্ষণ না সামনের মানুষটা জানার আগ্রহ প্রকাশ করছে। আর সত্যি কথা বলতে, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে ইন্টারেস্ট আমার কোনোদিনই ছিল না, তাই আমি জিজ্ঞাসাও করিনি। এটা মানতে একটু অসুবিধা হচ্ছে স্যার। অসুবিধা কেন হচ্ছে? এই যে 9 বছর পরে আমাদের দেখা হচ্ছে, আমি কি একটা বারের জন্য তোমাকে জিজ্ঞেস করেছি যে অভিব্রত তুমি বিয়ে করেছো কিনা, যদি করে থাকো তো দেশের জনসংখ্যা বাড়িয়েছো কিনা? তুমি এখন লালবাজারে আছো, তো রায়গঞ্জে তোমার মা বাবার দেখাশোনা কে করছে? তাহলে বুঝলাম। আচ্ছা, ওর হাজবেন্ডের মৃত্যুর 2 দিন পর আপনি কল করেছিলেন কেন? যখন রিউনিয়নে গেছিলাম আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়। সেখানে একজন পোস্ট করে, এক সেকেন্ড, এই যে প্রেরণা লস্ট হার হাজব্যান্ড, আই কল্ড হার টু অফার মাই কন্ডোলেন্সেস। তখন আমি জানতে পারি যে ওর হাজব্যান্ডের হার্ট অ্যাটাক হয়েছিল। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে আমি বলছিলাম না যে আজকাল কার্ডিওলজিস্টদের খুব হার্ট অ্যাটাক হয়, আমি সেই রেসপেক্টেই বলছিলাম। তখন আমি কি করে বুঝবো যে তুমি সেই কেসেরই ইনভেস্টিগেশন করছো? এনিথিং এলস? কি হলো, তদন্তের কুল কিনারা করতে পারছো না? সরি স্যার, আপনাকে বিরক্ত করলাম। আরে ধুর, আমি কি সে কথা একবারও বলেছি? দেখো, আমি আর প্রত্যক্ষভাবে
আইন শৃঙ্খলার রক্ষক নই ঠিকই, কিন্তু আমিও চাই যে তুমি এই মৃত্যুর রহস্য উন্মোচন করো। কিভাবে স্যার? মানে আপনার অ্যানালিসিস আমার শেষ ভরসা ছিল। ওই গানটা শুনেছ, গভীরে যাও, আরও গভীরে যাও? স্যার আর কত গভীরে যাব? প্রেরণা সেনগুপ্ত কলেজে কোন সাবজেক্ট পড়ায় জানো? হাউ ডাজ ইট ম্যাটার? ইট ম্যাটার্স অভিব্রত। প্রেরণা সাইকোলজির প্রফেসর। ও আমাদের ব্যাচের গোল্ড মেডেলিস্ট ছিল। হিউম্যান সাইকোলজিটা ও খুব ভালো জানে। কিন্তু এর সাথে খুনের কি সম্পর্ক? দেখো, তুমি যা ডেসক্রিপশন দিয়েছ, আর যেহেতু প্রেরণা ইনভলভড, সাইকোলজির কানেকশন তো ডেফিনেটলি আছে। কিরকম? সাইকোলজিতে নসিবো এফেক্ট বলে একটা জিনিস হয়, জানো? না, মানে সেটা কি? কি করে বোঝাই? মনে করো তোমাকে আমি একটা পেপারমেন্টের গুলি দিলাম, তুমি সেটা খেলে। তারপর আমি বললাম যে যেটা তুমি খেলে সেটা অ্যাকচুয়ালি হার্টবিট বাড়ানোর ওষুধ, আর কিছুক্ষণ পরে তোমার মৃত্যু হবে। এটা শুনে তোমার কি হবে? আমার অ্যাংজাইটি হবে এবং তোমার পালস রেট শুট করবে। এটাই নসিবো এফেক্ট। তার মানে প্রেরণা সেনগুপ্ত ওর হাজবেন্ডের ঘরে ভেন্টলেক্সিনের খালি স্ট্রিপটা রেখে ওকে ফোন করে বলেছিল যে ওর হুইস্কির মধ্যে সেই ওষুধটা মেশানো আছে। আর যেহেতু ওর একটা হার্ট কন্ডিশন ছিল, তাই হার্টবিট বেড়ে গেছিল। এই তো, শুধু তাই নয়, ফোন করার আগে ঘরের ড্রয়ার থেকে সরবিট্রেটটা সরিয়েছে, আর তারপর ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। কিন্তু তাই যদি হয়, তাহলে ওর হাজবেন্ড যখন সবাইকে ফোন করলো তখন একটা ফোনও লাগলো না কেন? ওই যে বললাম, গভীরে যাও। প্রেরণার ব্যাংক ডিটেলস আর শপিং হিস্ট্রি চেক করে দেখো। আমার ধারণা ও নিশ্চয়ই নেটওয়ার্ক জ্যামার কিনেছে, আর হাজব্যান্ডকে ফোন করার পর সেটা অ্যাক্টিভেট করেছে। এই আমি তো এটা ভেবেই দেখিনি। আরেকটা জিনিস, ভেন্টোল্যাক্সিন যে হার্টবিট বাড়িয়ে দেয় সেটা প্রেরণা জানলো কি করে? হতে পারে ওর হাজবেন্ডের কাছে শুনেছে। হতে পারে, তবে কনফার্ম হওয়ার জন্য ওর মোবাইল আর ল্যাপটপের আইপি অ্যাড্রেস ধরে ওর সার্চ হিস্ট্রি খতিয়ে দেখো। আমার ধারণা ও ইন্টারনেট থেকে ইনফরমেশন নিয়েছে। আমার এখানে আসাটা সফল হলো। থ্যাংক ইউ স্যার। আপনি ইন্টারনেটে হার্ট অ্যাটাক নিয়ে এত রিসার্চ করছিলেন কেন? দেখুন, স্পন্দনের হার্টের রোগ ধরা পড়ার পর আমি খুব প্যারানয়েড হয়ে গিয়েছিলাম। ওর আমার প্রতি কোনো ফিলিংস ছিল না ঠিকই, কিন্তু আমি তো ওকে ভালোবাসতাম। তাই আমি ইন্টারনেটে পড়তাম কি জিনিসে হার্ট অ্যাটাক ট্রিগার হতে পারে, যাতে আমি সেগুলোর থেকে ওকে দূরে রাখতে পারি, আর আমিও যাতে ভুল করে ওকে সেগুলো দিয়ে না ফেলি। আপনি তো দেখছি একদম আদর্শ স্ত্রী। তা নেটওয়ার্ক জ্যামারটাও কি এইভাবে কিনেছিলেন যে ফোনে বেশি কথা বললে হার্ট অ্যাটাক হতে পারে? আমার ফ্ল্যাটের পাশে আমার একটা টিউটোরিয়াল সেন্টার আছে। জ্যামারটা আমি সেখানেই ইনস্টল করিয়েছি, যাতে ক্লাস চলাকালীন
ছেলেমেয়েরা অনলাইন চ্যাটিং না করতে পারে। কিন্তু সেটা আপনি বাড়িতে ইউজ করেছিলেন কেন? ইউজ করিনি তো। অ্যাকচুয়ালি জ্যামারটা সেদিন সকালেই ডেলিভার্ড হয়েছিল, তাই আমি একবার অন করে চেক করছিলাম যে সেটা কাজ করছে কিনা। আমরা যখন আপনার বাড়িতে সার্চ করলাম তখন নেটওয়ার্ক জ্যামারটা পেলাম না কেন? কারণ আমি এয়ারপোর্ট যাওয়ার আগে সেটা আমার টিউটোরিয়াল সেন্টারে রেখে গেছিলাম, যাতে আমি মুম্বাই থেকে ফেরার আগে কেয়ারটেকার সেটাকে ইনস্টল করিয়ে রাখতে পারে। আমায় আর কি প্রমাণ দিতে হবে যে আমি নির্দোষ? আপনি মুম্বাই কেন গেছিলেন? উৎকর্ষ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ বিহেভিয়ারাল সায়েন্সের ডিন ডক্টর খুশবু শর্মা ওনাদের ইন্টারন্যাশনাল সেমিনারে স্পিকার হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ইনফ্যাক্ট ওনাদের ওয়েবসাইটে আমার স্পিচটাও আপলোড করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবার কি আমি যেতে পারি? What an idea, Sirji! ফোন করেছিল কেন? শোন না, আমি আমার হাজবেন্ডকে মারবো, তুই হেল্প করতে পারবি? এত পড়াশোনা করে মাথাটা খারাপ হয়েছে নাকি? না রে, ওর সাথে আর থাকা যাচ্ছে না, বলছি তোকে আমি। কেন এসেছিল? কলেজে কেপি স্যারের নসিবো এফেক্টের লেকচারটা মনে আছে? আমরা সেভাবে এক্সিকিউট করবো মার্ডারটা। খুন করার আগে এবং পরে কি কি করতে হবে আমি সেটা তোকে বলছি, তুই লিখে নে। মেমোরাইজ করার পরে পাতাটা কিন্তু পুড়িয়ে ফেলিস, ঠিক আছে? ওকে। এই নে। একটা মেডিসিন বের করবি যেটা হার্টবিটকে বাড়িয়ে দেয়। স্পন্দন যখন ঘরে থাকবে না, ওষুধগুলো বের করে মেডিসিনের খালি স্ট্রিপটা ওর ড্রয়ারে রেখে দিবি। তারপর ওর ঘর থেকে ওর ওষুধের বাক্স সরিয়ে দিবি। রাত্রিবেলায় স্পন্দন যখন নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেমালাপে মগ্ন থাকবে, আস্তে করে গিয়ে ওর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিবি। তারপর ওকে একটা ফোন করবি। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। দাঁড়াও তো, তোমায় আমি পরে ফোন করছি। কি হয়েছে? গুড বাই বলার জন্য ফোন করলাম। কেন, বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? আমি না, তুমি যাচ্ছ। মানে কি বলতে চাইছো? তোমার হুইস্কিতে ভেন্টোলেক্সিন মেশানো আছে, আর সেটা খেলে কি হয় তোমাকে নিশ্চয়ই বলতে হবে না। হোয়াট? বিশ্বাস না হলে ড্রয়ারটা খুলে দেখে নাও। গুড বাই। প্রেরণা, প্রেরণা, প্রেরণা। ফোনে কথা বলা শেষ হলেই সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক জ্যামারটা অন করে দিবি।
আর সবশেষে অবশ্যই ওর ঘরের দরজাটা খুলে দিস। তোর বানানো প্ল্যান আর শেখানো উত্তরগুলো খুব কাজে লেগেছে। আচ্ছা, একটা কথা বলতো, এতটা হেল্প করলি কেন? 3টে কারণে। কি কি? পুলিশ ডিপার্টমেন্ট যেভাবে আমাকে হেল্পলেস করে চাকরি ছাড়তে বাধ্য করেছিল, আমিও চেয়েছিলাম পুলিশ ডিপার্টমেন্টকে একই রকমভাবে হেল্পলেস করতে। সব প্রমাণ ওদের হাতে থাকবে, কিন্তু তোকে হাত দিতে পারবে না। আর তোর লম্পট বর পেসমেকার কোম্পানিজগুলোর সঙ্গে টাই আপ করে যাদের পেসমেকার প্রয়োজন নেই তাদেরকেও পেসমেকার লাগিয়ে দিত। এরকম ডাক্তারদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর তৃতীয়টা? আই এম অ্যাকচুয়ালি ইন্ডেটেড টু ইউ। ইনডেটেড? কিভাবে? তোর বানানো নোটস পড়ে পরীক্ষায় পাশ করেছি, সো ঋণ শোধ করে দিলাম। যাই হোক, এরপর কি প্ল্যানস? এরপর ভাবছি বিদেশে পোস্টডকের চেষ্টা করব। এত সাইকোলজি পড়ে কি করবি বলতো? সেই তো ইমপ্লিমেন্টেশনের জন্যই ব্যাকবেঞ্চারকে প্রয়োজন হলো। ফালতু কথা ছাড় তো। বউকে ফোন করেছিলি? না, এখনো রাগ কমেনি। রাগ কমলে ঠিক ফিরে আসবে। তুই মর্তা ছাড়, ঠিক ফিরে আসবে। সত্যি? হ্যাঁ। তাহলে মত ছাড়া যাবে না? মানে? কি ঝাতা!